পুরী ব্লগের তৃতীয় দিন। আজকের ব্লগে থাকছে পুরীর কাছাকাছি সাইট সিন, জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, গুপ্ত বৃন্দাবন, ওমকারেশ্বর মন্দির, পুরীর মোহনা, এছাড়াও আরও অনেক কিছু, সাথে সব কিছুর বিস্তারিত বিবরণ। তাছাড়াও থাকছে সন্ধেবেলা স্বর্গদ্বারের কাছাকাছি মার্কেটে ঘোরা, বিচ মার্কেটে ঘোরা, খাওয়া, এছাড়াও আরও অনেক কিছু। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে পুরীতে ঘোরা প্রায় হয়েই এলো। আজকে 3 নম্বর দিন হয়ে গেল। আর আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, যাব সমুদ্রের ধারে ঘুরতে, সাথে করব ব্রেকফাস্ট। রাইকে তো ব্রেকফাস্ট করিয়েই দিয়েছি। আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল 9টা মতো। আর আজকের দিনটা হচ্ছে বুধবার, 16ই এপ্রিল। আর আমরা ভেবেছিলাম আজকে সকালবেলা সমুদ্রের ধারে ঘুরবো, এখানেই থাকবো, দুপুরবেলা সমুদ্র স্নান করব, আর বিকেলবেলা যাব সাইট সিন করতে। তো সেই মতোই আমাদের হোটেলের কাছে অনেক অটো দাঁড়িয়ে থাকে, তো আমরা ভেবেছিলাম যে তাদের সাথে কথা বলবো বিকেলবেলা সাইট সিন করার জন্য কেমন কি খরচা পড়বে। তো সেই মতোই আমরা একজন অটো ড্রাইভারের সাথে কথা বলছিলাম, এই যে দাদার সাথে। তো উনি বললেন যে বিকেলবেলা ঘোরার থেকে সকালবেলা ঘোরাই ভালো, বিকেলবেলা তাড়াতাড়ি অন্ধকারও হয়ে যাবে, সব কিছু ভালোভাবে ঘোরাও যাবে না, ওই জন্য সকালবেলা ঘুরলে অনেকক্ষণ হাতে সময় নিয়ে ঘোরা যাবে। তো সেই মতোই ওনার সাথে একটা দাম দর ঠিক করে আমরা চলে গেছিলাম সাইট সিন করতে। উনি বলেছিলেন 900 টাকা নেবেন, আর আমরা দাম দর করে সেটা 750 টাকায় রাজি করিয়েছিলাম। আর আজকে আমরা ঘুরে দেখব 7টা-8টা স্পট। এগুলো পুরীর কাছাকাছি সব স্পটগুলো, আর দূরের যে স্পটগুলো আছে যেমন কোণারকের মন্দির, তারপর নন্দনকানন, এগুলো আমরা আর যাবো না, আমরা এই কাছাকাছিগুলোই ঘুরবো, যেহেতু সাথে বাচ্চা আর বয়স্ক মানুষ আছে সেই জন্য। তো ফার্স্টেই উনি আমাদেরকে দেখাতে এনেছিলেন জাপান স্বর্ণ মন্দির, আর এই মন্দিরটা বেশ ফাঁকাও ছিল। আর আমরা এই ঘোরাটা স্টার্ট করেছি সকাল 9টা থেকে, আর উনি বলেছিলেন 3-4 ঘন্টা টাইম লাগবে, সব স্পট ঘোরানো হয়ে যাবে। আর এই মন্দিরটার কাছাকাছি দেখো কত সুন্দর পাথরের খোদাই করা মূর্তি শিল্পীরা বানাচ্ছিলেন। শুধু মন্দিরের নিচটাতেই নয়, মন্দিরের ওপরেও সাইডেও ওনারা এইরকম পাথরের খোদাই করা জিনিস বানাচ্ছিলেন, দেখতেও বেশ ভালো লাগছিল। আর এরপর আমরা যাচ্ছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। আর বললামই যে বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোয়নি, আসলে আমাদের তো সকালবেলা সাইট সিন করার উদ্দেশ্য ছিল না, ওই জন্যই। তো ওই জন্য ড্রাইভার দাদা আগে আমাদেরকে একটু ব্রেকফাস্ট করাতে নামিয়েছিল। তো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, আর এখানের খাবারগুলোও খুব ভালো ছিল, সাউথ ইন্ডিয়ান খাবার, খেতেও খুব ভালো লাগছিল। আমরা 1 প্লেট করে 4 জনে 4 প্লেট পুরি নিয়েছিলাম, তো সেটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর এই জায়গাটাও একদম জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে। এই যে এখানে আমরা ব্রেকফাস্ট করছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এবার আমরা সেখানেই যাব। কিন্তু মাসির বাড়ির কাছে গিয়ে দেখলাম যে মাসির বাড়িতে এখন ঢুকতে দিচ্ছে না, যেহেতু সামনেই রথযাত্রা, আর জগন্নাথ দেব রথে ওনার মাসির বাড়ি ঘুরতে আসেন, আমরা তো সেটা সবাই জানি। তো সেই জন্যেই মাসির বাড়িতে এখন রং হচ্ছে, মেরামতির কাজ হচ্ছে। আর জগন্নাথ দেবের মাসির বাড়ির আরও একটা নাম হচ্ছে গুন্ডিচা দেবীর মন্দির। তো এই মন্দিরেই জগন্নাথ দেব রথযাত্রার সময় আসেন। আর আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওটা একটা বড় হাই রোড দিয়ে যাচ্ছিলাম, আর ড্রাইভার দাদা বলছিলেন যে রথযাত্রার সময় কিন্তু এই রাস্তাগুলো সব বন্ধ হয়ে যায়। আর মাসির বাড়ির কাছে এসে ঢুকতে না পেরে মনটা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল, যে সবসময় তো যাওয়া হয় না, এই একবার যাচ্ছি, তাও যদি বন্ধ দেখি কীরকম একটা লাগবে, তাই না? কিন্তু কি আর করার, বন্ধ আছে, আর তো কিছু করার নেই। তারপর যাই হোক আমরা এবার নেক্সট ডেস্টিনেশনে এলাম। এখানে রাস্তার এপারে আর ওপারে দুটো স্পট আছে ঘুরে দেখার। প্রথমেই এপারে এলাম জটিয়া বাবার সমাধিস্থলে। তো এটা একটা মন্দিরের মতো, কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা বা ফোন অ্যালাউ নয়, ওই জন্য আমি মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এইটা হচ্ছে বাইরেটা, দেখো চারিদিকটা কি সুন্দর গাছগাছালিতে ভর্তি। আর মন্দিরের ভিতরে একটা সমাধি মঞ্চ করা আছে। আর এরপর আমরা রাস্তার এপারে চলে এলাম। রাস্তার এপারের স্পটটা হচ্ছে কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রম। তো এইটাও একটা আশ্রম, আর এই আশ্রমের পিছন দিকে রয়েছে একটা মন্দির, শিব ঠাকুরের মন্দির। আর মন্দিরটা তো ভীষণ সুন্দর, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর সেদিনকে কিন্তু ভীষণ রোদ ছিল, ওই জন্য এই যে এখন খালি পায়ে আমরা হেঁটে হেঁটে মন্দিরের কাছে যাচ্ছি, আমাদের পা তো একদম আগুনে পুড়ে যাচ্ছিল। বেশিক্ষণ তো মেঝেতে পাই দেওয়া যাচ্ছিল না, আমরা জুতোগুলো আমাদের টোটোতে খুলে রেখে এসেছিলাম। আর তারপর এই যে মন্দিরে চলে এসেছি, এখানে একটা শিবলিঙ্গ আছে, আর মন্দিরের চাতাল থেকে দূরে একটা শিব ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে। আমরা এবার ওই বাগানটাতেই এলাম,
আর বাগানের কাছে একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি করা আছে, আর এদিকে একটা ভোলে বাবার মূর্তি করা আছে। তো ভোলে বাবার মূর্তিকে কাছ থেকে দর্শন করলাম, আর তারপর আমরা আর ওখানে বেশিক্ষণ থাকিনি। আর এই মন্দিরের কাছে মেঝেটা যত গরম তত মন্দিরের ভিতরটা ঠান্ডা, মানে মন্দিরের ভিতর ঢুকে তো একদম মন প্রাণ জুড়িয়ে গেল। তো তারপর যাই হোক, এরপর আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে এলাম। এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। এই যে একটা দেখো বড় ঝিলের মাঝখানে জগন্নাথ দেবের পিসির বাড়িটা অবস্থিত। আর এখানে কিন্তু এন্ট্রি ফি লাগে পার পার্সন 10 টাকা করে। আর এই ঝিলটাও দেখো কত সুন্দর, ঝিলের মাঝখানেও একটা মন্দির আছে, তবে ওটা কিসের মন্দির ঠিক জানি না। আর এই যে এরপর আমরা জগন্নাথ দেবের পিসির বাড়িতে ঢুকলাম। জগন্নাথ দেবের পিসির বাড়ির ভেতরেও ফোন একদম অ্যালাউ ছিল না, ওই জন্য ভিতরটা আমি ক্যাপচার করতে পারলাম না। এই মন্দিরের ভিতরেও জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মায়ের একটা মূর্তি আছে। আর এই ঝিলের জলটাতেই কিন্তু নৌকা বিহার করা হয় জগন্নাথ দেবের। ড্রাইভার দাদার মুখে শুনছিলাম যে মূল বিগ্রহ তো মূল মন্দির থেকে আসতে পারে না, এখানে যে জগন্নাথ দেবের বিগ্রহ আছে, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মায়ের, তো সেই বিগ্রহই কিন্তু এখানে নৌকা বিহার করে। তারপর মন্দির থেকে বেরিয়ে সামনেই একটা লেবুর জলের দোকান ছিল, তো সেখান থেকে আমরা সবাই 1 গ্লাস করে লেবুর জল খেলাম। বাইরে ছিল ভীষণ রোদ, ওই জন্য খুব জল তেষ্টা পাচ্ছিল। তারপর জল খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এলাম নেক্সট ডেস্টিনেশনে, ওমকারেশ্বর মন্দির। এই মন্দিরটার কথা আমি পুরী যাবার আগেও বহুবার শুনেছি, কিন্তু এর আগে পুরী গিয়ে আমি জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, গুপ্ত বৃন্দাবন সবই দর্শন করেছিলাম, কিন্তু এই মন্দিরটা আমি কখনো দর্শন করিনি। হয়তো এই মন্দিরটা নতুন হয়েছে, আমি ঠিক জানি না, কিন্তু আমি বহুবার অনেকের মুখেই এই মন্দিরটার কথা শুনেছি, আর আজকে স্বচক্ষে দেখতে পাবো। এই ওমকারেশ্বর মন্দিরের ভিতরেও ছিল নানান রকম দেবদেবীর মন্দির, যেমন প্রথমেই দেখালাম বজরংবলীর মন্দির, আর এখানে রয়েছে নৃসিংহ অবতার আর মহালক্ষ্মীর মন্দির। এছাড়াও রাধাকৃষ্ণের মন্দির আছে, তারপর রাম ঠাকুর সীতা মায়ের মন্দির আছে, এখানে যেমন এটা একটা নাগ দেবতার মন্দির। তো এইরকমভাবেই সমস্ত মন্দির দর্শন করতে করতে আমরা যেই মূল মন্দির সেই মন্দিরে গেলাম, যেখানে 108 শিবলিঙ্গ আছে। আমার তো ভাবতেই খুব ভালো লাগছিল যে একসাথে এতগুলো শিবলিঙ্গ দেখতে পাবো। তবে শিবলিঙ্গ দর্শনের আগে পাশেই ছিল একটা গোশালা, তো প্রথমে সেই গোশালায় গিয়ে গোমাতাদের দর্শন করে এলাম, আর এরপর যাব শিবলিঙ্গ দর্শন করতে। আর এই যে দেখো মন্দিরের ভিতরে ঢুকলাম, আর এখানে 108টা শিবলিঙ্গ আছে, আর সব শিবলিঙ্গের কিন্তু নামও আছে। তো আমি আর সব কিছু ডিটেলসে তোমাদেরকে দেখালাম না, একটু কাছ থেকে তোমাদেরকে কয়েকটা শিবলিঙ্গ দেখালাম। আর সত্যি বলছি, এখানে গেলে কিন্তু মন প্রাণ একদম ভরে যাবে। তারপর অনেকক্ষণ এখানে ঘোরার পরে আমরা তারপর বেরিয়ে পড়লাম। আর এখানে একটা রথের চাকা ছিল, তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে এই রথের চাকাটাকেই একটু ঘোরানোর চেষ্টা করছিলাম। শুধু আমরাই নই, আরও অনেকেই এই রথের চাকাটাকে ঘোরানোর চেষ্টা করছিল। আর তারপর এইসব ঘুরতে ঘুরতেই রাই কিন্তু মাঝখানে একবার ঘুমিয়ে পড়েছিল টোটোতে আস্তে আস্তে। এরপর আমরা এই স্থান থেকে বেরিয়ে পড়লাম, আর যেতে যেতে আরও একটা মন্দির দেখতে পেলাম এই জায়গাটার মধ্যেই। এটাও একটা শিব ঠাকুরের মন্দির, তো মন্দিরটা বন্ধ ছিল। তারপর এই যে আমরা একদম বাইরে বেরিয়ে পড়লাম, আর দেখো এই শিব ঠাকুরের মন্দিরের সামনে কতগুলো সত্যিকারের ষাঁড় দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, এই মন্দিরটার বাইরেই ছিল জুতো রাখার জায়গা, তো সেখানেই আমরা জুতো রেখেছিলাম। জুতো রাখতে 2 টাকা করে নিচ্ছিল, 1 জোড়া জুতো 2 টাকা এইরকম। আর তারপর পাশেই একটা দোকান ছিল, সেই দোকানটা একটুখানি দেখলাম। আর এরপর আমরা চলে এলাম নেক্সট স্পট দেখতে, এটা হচ্ছে গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনেও এন্ট্রি ফ্রি আছে পার পার্সন 10 টাকা করে। আর এই জায়গাটাতেও ঘুরতে তোমাদের খুব ভালো লাগবে, মনে হবে যেন বৃন্দাবনে চলে এসেছো। এখানে রাধা কৃষ্ণের বহু লীলা দেখতে পাবে তোমরা। আর ঢুকেই প্রথমে একটা জগন্নাথ দেবের স্ট্যাচু দেখা গেল, তারপর ছিল একটা মন্দির রাধাকৃষ্ণের, আর এখানে আরও একটা মন্দির আছে জগন্নাথ দেবের। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু করা আছে, এছাড়াও আরও অনেক কিছু আছে। মানে এটা ঘুরতে প্রায় 1-1.5 ঘন্টা মতো টাইম লাগবে, কিন্তু এবার অনেকটাই বেলা হয়ে গিয়েছিল বলে আমরা আর এখানে বেশিক্ষণ ঘুরিনি, একটুখানি চারিদিকগুলো ঘুরে তারপর বেরিয়ে পড়েছিলাম। আর এবার দেখো বাইরে একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওতে লেখা আছে এই আশ্রমটা কখন থেকে কখন অবধি খোলা আর বন্ধ। এই আশ্রমটা সকালবেলা 7টা থেকে 12:30 অবধি, আর বিকেলবেলা 3টে থেকে 5টা অবধি খোলা আছে। আর এই আশ্রমে ঢুকতেই প্রথমেই কিন্তু গণেশের মূর্তি দেখতে পাবে, আর তারপর ঢুকে জগন্নাথ দেবের মূর্তি দেখতে পাবে। আর এরপর আমরা লাল মেঠো রাস্তা দিয়ে যেতে যেতে একটা হাই রোডে চলে এলাম, আর এরপর আমরা দেখব পুরীর মোহনা। আর সত্যি কথা বলতে সেদিন এত রোদ ছিল যে এতগুলো স্পট ঘুরে দেখার পরে মা বাপির তো আর এনার্জি ছিল না, ওরা রাইকে নিয়ে টোটোতেই বসেছিল। আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম মোহনা দেখতে, তবে আমাদের টোটো ড্রাইভার দাদা একটু আগে নামিয়েছিল, মোহনাটা ছিল আরও একটু দূরে। তো আর এত রোদে আমাদের আর মোহনা দেখতে যেতে ভালো লাগছিল না, ওই জন্য একটুখানি সমুদ্রের ধারে দাঁড়িয়ে তারপর চলে এসেছিলাম।
আর ওই জায়গাটা এত নিস্তব্ধ ছিল, ওই জন্য আমরা তো আর বেশিক্ষণ ওখানে দাঁড়াইও নি। আর এইসব ঘুরতে ঘুরতেই প্রায় 12টা সাড়ে 12টার মতো বেজে গিয়েছিল। আমরা আরও একটা স্পট দেখতে পাইনি, বিপত্তারিণী চণ্ডীবাড়ি। ওই মন্দিরটা 12টা বাজলে বন্ধ হয়ে যায়, সেই জন্য। আর সাড়ে 12টার সময় হোটেলে এসে রাইকে খাইয়ে দিয়ে আমরা গিয়েছিলাম কিন্তু সমুদ্র স্নান করতে। আমি তো বলেইছিলাম যে আমরা একটা দিনও মিস করিনি সমুদ্র স্নান করতে। আমি আর আমার হাজব্যান্ডে গিয়েছিলাম, আর রাই এখানে ওর ঠাম্মা দাদুর কাছে ছিল। আর দেখলেই ঘড়িতে বাজছে 3:10। এরপর আমরা লাঞ্চ করতে যাব। আর 3 দিন ধরে সমুদ্রে স্নান করে আমি বেশ ভালোই কালো হয়ে গিয়েছিলাম, সেটাই দেখছিলাম। আগের দিন যেই রেস্টুরেন্টে লাঞ্চ করে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টেই আজকে এলাম। এই রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের সবারই খুব ভালো লেগেছে। আর রাইকেও নিয়ে এসেছিলাম যে ও যদি কিছু খায়, তবে ওর তো ভাত খাওয়াতে কোনো ইন্টারেস্ট নেই। এখানে যে পাঁপড় ভাজা দিয়েছিল সেগুলোই খেতে ও বেশি ইন্টারেস্টেড ছিল। আর 2 দিন ধরে রাই এসেছে বলে এই হোটেলের দিদিটার রাইকে খুব ভালো লেগেছে, ওই জন্য এই যে কোলে নিয়ে ওকে একটু আদর করছিল। আর শেষে একটুখানি মিচড়ি রাইকে দিচ্ছিল। রাই তো এমনি মিষ্টি খেতে খুব ভালোবাসে, ওই জন্য মিচড়ি দেওয়ার সাথে সাথেই ও খেয়ে নিয়েছে। আর এরপর আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে যাচ্ছি। সারাদিন অনেকই ঘোরাঘুরি হলো, এবার দুপুরবেলা একটু রেস্ট নিতেই হবে, নাহলে বিকেলবেলা আবার বেরোতে পারবো না। আর এই যে দেখো রাই এখানে ওর ঠাম্মা দাদুর হাত ধরে ধরে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে, ওই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর এখানে কয়েকটা বড় বড় দাদা ক্রিকেট খেলছিল, তো বলটা রাইয়ের কাছে চলে এসেছিল। আর রাইকে দেখে বলটা রাইয়ের হাতে দিয়েছিল, রাই তো সেটাই হাতে নিয়ে আবার ওই দাদাটাকে ফেরত দিয়ে দিল। আর ফেরত দেওয়ার পরে রাই ঘুরে ঘুরে ওদেরকেই দেখছিল। এরপর ব্লগটা আবার আমি সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করলাম। অনেকক্ষণই দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম, তারপর এই যে ঘড়িতে বাজছে 7:10। এরপর আমরা যাব একটুখানি কেনাকাটা করতে। বললামই যে ঘোরা প্রায় 3 দিন হয়েই এলো, এবার তো বাড়ির লোকের জন্য, আত্মীয় স্বজনের জন্য কিছু টুকটাক কেনাকাটা করতেই হবে। আর তার সাথে পুরীর বিখ্যাত জিভে গজা, সেটাও তো কিনতে হবে। তো সেই জন্যই আমরা এখন যাচ্ছি পুরীর স্বর্গদ্বারের কাছে মার্কেটে। আমরা স্বর্গদ্বার থেকে সামান্য একটুখানি দূরে ছিলাম, ওই 2 মিনিটের রাস্তা হেঁটে গেলে। তো এবারে আমরা এই স্বর্গদ্বারের কাছে চলে এলাম। আর আজকে রাই পরেছে কাপ্তান জামাটা আর তার সাথে একটা জিন্স। রাইকে তো দেখতে খুবই ভালো লাগছিল, তোমরাও জানিও রাইকে দেখতে কেমন লাগছে। তো স্বর্গদ্বারের এই মার্কেটের ভিতরেই ছিল একটা জগন্নাথ দেবের মন্দির, তো দেখলাম সেখানে পুজো হচ্ছে। আর জগন্নাথ দেবকে দেখতেও বেশ ভালো লাগছে, সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। আর তারপর আমরা চলে গিয়েছিলাম কেনাকাটা করার উদ্দেশ্যে। প্রথমেই এই হারকান্ডারের দোকানটা দেখলাম। আর এই সব দোকানের সামনে এলে মেয়েরা তো একটু দাঁড়িয়েই যায়, তাই না? তারপর এসেছিলাম কয়েকটা দোকানে, ওখানকার স্থায়ী দোকান, বেশ বড় বড় দোকানগুলো ছিল। আমরা গিয়েছিলাম মেনলি ছিট কিনতে। আমার বোন বলেছিল ওর জন্য একটা ছিট কিনে নিয়ে যেতে, জামার ছিট। ও তো নিজেই জামা বানায়, ও সেই ছিটটা দিয়ে নিজে জামা বানিয়ে পরবে, সেই জন্য। তো সেখানে ঠিক ছিটটা পছন্দ হলো না বলে তারপর আমরা আরও 2-1টা দোকান ঘুরে ঘুরে দেখলাম। তারপর ছিট কেনা হয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড এসেছিল জিভে গজা কিনতে, এই যে গাঙ্গুরাম সুইটসে। আর ওদিকে জিভে গজা কিনছে, এদিকে আমি চলে এসেছিলাম একটু কর্নচাট খেতে। পুরীতে এসে আমি তো কর্নচাট প্রত্যেক দিনই খেয়েছি, আর আমার এই কর্নচাটটা খেতে বেশ ভালোও লাগছিল। আর ওখানে 30 টাকা 40 টাকায় এত ভর্তি ভর্তি কর্নচাট দেয় যে একজনের পক্ষে খাওয়া তো প্রায় অসম্ভব। আর এই কদিন ধরে আমি যে কর্নচাট খেয়েছি তার মধ্যে এই কর্নচাট বানানোটা আমার সব থেকে বেস্ট লেগেছে, এটা স্বর্গদ্বারের কাছেই। তারপর একটুখানি কর্নচাট খেয়ে আমরা চলে গিয়েছিলাম বাকি কেনাকাটাগুলো করতে, কারণ যাবার দিন তো এবার হয়েই এলো, টুকটুক করে কেনাকাটাগুলো এবার সেরে রাখতে হবে। কেনাকাটা হয়ে যাওয়ার পরে এরপর আমরা এলাম বিচ মার্কেটে। আর বাপিও আমাদের সাথে এসেছিল, কিন্তু বাপির আর ভালো লাগছিল না বলে বাপি হোটেলে চলে গিয়েছিল। আর আমি, মা আর আমার হাজব্যান্ড রাইকে নিয়ে আমরা ঘোরাঘুরি করছিলাম। বিচ মার্কেটের কয়েকটা দোকান ঘুরলাম, তারপর টুকটাক কিছু কেনাকাটা করলাম, করে গিয়েছিলাম সমুদ্রের ধারে একটু বসতে। সমুদ্রের ধারে দুদণ্ড বসলেও যেন মনটা কি শান্ত হয়ে যায়। আর তারপর এসেছিলাম একটুখানি বরফের গোলা খেতে। গরম যা ছিল ওই জন্যই বেশ গোলা খেতে মন চাইছিল। আর গোলা খাওয়ার পরে চলে এসেছিলাম এই যে লঙ্কার পকোড়া খেতে, গরম গরম লঙ্কার পকোড়া। আর এরপর রাতের ডিনারের জন্য রুটি কিনে নিয়েছিলাম, আর কিনে তারপর আমরা এই যে হোটেলে চলে যাচ্ছি। আর আজকে সারাদিনে কিছু ফটো ক্যাপচার করেছিলাম, তো সেগুলোই এবার তোমরা একটু দেখে নাও। আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি। পুরী ব্লগের 3য় দিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। পুরী ব্লগের পরের পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।